হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু একাডেমিক পাঠশালা 360। পিরিয়ডিক টেবিল কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। আজকের ক্লাসে থাকছে গুরুত্বপূর্ণ কনসেপ্ট, স্মার্ট ট্রিক্স এবং এক্সামে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন। রেলওয়ে এবং ওয়েস্ট বেঙ্গলের এক্সামের প্রস্তুতিতে এই ক্লাসটি একদম মিস করো না। চলো শুরু করা যাক। দেখো, পিরিয়ডিক টেবিল, এই টেবিলটার ওপর ভিত্তি করে এক্সামে প্রচুর প্রশ্ন আসে। প্রতিটা এলিমেন্ট ভালো করে আমরা দেখব এবং সেগুলো আস্তে আস্তে শিখতে শিখতে আমরা যে এক্সামে আপডেটেড এক্সামে প্লাস 30 প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো আপডেটেড এক্সামে এসেছে। তাহলে দেখো, এখানে আমরা জানার চেষ্টা করি কিছুটা। দেখো, এখানে আমাদের বেসিক কনসেপ্ট আছে। দেখো, প্রথম এই যেটা এই লাইন বরাবর যায় উপর থেকে নিচে, এই যে 1 2 3 4 5 6 7, এই 7টাকে আমরা কি বলবো? 7টাকে আমরা পিরিয়ড বলবো। কি বলবো? পিরিয়ড বা পর্যায় বলবো। বোঝা গেল? পর্যায় বলবো। আর ওপর থেকে যে নিচ আছে 1 2 3 4, এইরকম করে টোটাল 18টা আছে। এই 18টাকে আমরা কি বলবো? গ্রুপ বলবো। ওকে, গ্রুপ বলবো। তাহলে তো তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে প্রথম গ্রুপে কটা এলিমেন্ট আছে, তাহলে প্রথম গ্রুপে গুনে নাও 1 2 3 4 5 6 7। বোঝা গেল? 7টা এলিমেন্ট আছে। যদি বলা হয় প্রথম পিরিয়ডে বা পর্যায়ে কটা এলিমেন্ট আছে, তাহলে দেখো 1 আর 1 এ 2, কি আছে? হাইড্রোজেন আর হিলিয়াম, তাহলে 2 হয়ে যাবে। বোঝা গেল? এইভাবে আমরা কিন্তু প্রশ্নগুলো আস্তে আস্তে এগোতে থাকবো। কোন গ্রুপকে কি বলে, কেন বলে, সমস্তটাই আমরা জানার চেষ্টা করব। এটা হচ্ছে ফার্স্ট গ্রুপ, এটা হচ্ছে সেকেন্ড গ্রুপ, ঠিক আছে, এটা হচ্ছে থার্ড গ্রুপ, এটা হচ্ছে থার্ড গ্রুপ। এইভাবে যেতে যেতে আমাদের 18তম গ্রুপ। 18তম গ্রুপকে কি বলা হয়? 18তম গ্রুপকে নোবেল গ্যাস বলা হয়, কারণ এখানে সব নোবেল গ্যাস আছে। বোঝা গেল? 16 নম্বর, এটা হচ্ছে 16 নম্বর গ্রুপ। 16 নম্বর গ্রুপকে কি বলা হয়? চ্যালকোজেন গ্রুপ বলা হয়। বোঝা গেল? এই 1 নম্বর গ্রুপ যেটা আছে, এই 1 নম্বর গ্রুপকে কি বলা হয়? অ্যালকালি মেটাল গ্রুপ। 2 নম্বর গ্রুপকে কি বলা হয়? অ্যালকালি আর্থ মেটাল গ্রুপ। ওকে, বোঝা গেল? এইগুলোকে কি বলা হয়? এস ব্লক থাকে, শুধুমাত্র এগুলোতে এস ব্লক থাকে। আর এইগুলো সব কি আছে? এই মাঝখানে যেগুলো রয়েছে এগুলো ডি ব্লক রয়েছে। এই পাশে কি রয়েছে? সব পি ব্লক রয়েছে। এগুলো আস্তে আস্তে কিন্তু আমরা জাস্ট একটা হিন্টস দিলাম। এবার আস্তে আস্তে আমরা সেই জিনিসগুলো জানার চেষ্টা করব। দেখো, প্রথম কি বলা আছে, দেখো দেখো এই ডোবেরনায়ার, এটা প্রথম 1817 সালে প্রথম একটা ট্রায়াড এস্টাবলিশ করে, যেটা ফুললি প্রকাশিত হয় 1829 সালে। বোঝা গেল? তাহলে 1829 সালে ডোবার্নারের ট্রায়াড দিয়েছে। ট্রায়াড কি জিনিস? ট্রায়াড হচ্ছে গিয়ে, ধরো 3টে এলিমেন্ট নিল, একটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, একটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, একটা হচ্ছে থার্ড এলিমেন্ট। এদের যে পরমাণু, প্রথমে কি পরমাণু ভার দিয়ে তোমার এই পিরিয়ডিক টেবিলটা তৈরি করা হয়েছিল। তাহলে এই প্রথম এলিমেন্ট আর যে থার্ড এলিমেন্ট আছে, এই দুটোর যে পারমাণবিক ভার আছে, ধরো এটার পারমাণবিক ভার এ, এটার বি, এটা সি। তাহলে এই দুটোকে জুড়ে, মানে এ প্লাস বি, এই দুটোকে জুড়ে 2 দিয়ে ভাগ করার পর যেটা এসছে, সেটাকেই উনি এখানে বসানোর চেষ্টা করেছেন। ওকে, কিন্তু সেটা অসফল হয়েছে। তারপরে কে এসছে? নিউল্যান্ডস। 1864 সালে অক্টেভস ল দিয়েছে, অষ্টক সূত্র। মানে 8টা এলিমেন্ট পর পর সে আবার পুনরাবৃত্তি হবে সেই এলিমেন্টের ক্যারেক্টারটা, মানে 8টা এলিমেন্টের পর পর ঘুরে আসবে। তার জন্য এটা অক্টেভস ল হিসাবে পরিচিত। ওকে, মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল কবে এসছে? 1869 সালে এসছে, যেটা অ্যাটমিক মাসের ওপর নির্ভর করা ছিল, বা পারমাণবিক ভর। বোঝা গেল? তারপরে একদম মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপডেটেড, সেটা হচ্ছে গিয়ে 1913 সালে এসছে অ্যাটমিক নাম্বারের ওপর, যেটা এখন বর্তমানে আমাদের পিরিয়ডিক টেবিল চলছে। কটা এলিমেন্ট আছে এখন বর্তমানে? 118টা এলিমেন্ট আছে। বোঝা গেল? বোঝা গেল? তাহলে এখন যেটা আমরা পড়বো, যেটা আলোচনা করব, সেটা কিন্তু এই হেনরি মোজলের 1913 সালে যেটা তৈরি করেছিল অ্যাটমিক নাম্বারের ওপর, সেই পিরিয়ডিক টেবিল সম্পর্কে পড়ব। দেখা যাক নেক্সট স্লাইড কি আছে।
দেখো ভালো করে এখান থেকে কিন্তু স্লাইডটা মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড, প্রত্যেকটা স্লাইডে প্রচুর ইনফরমেশন দিয়ে রেখেছি, তোমরা দেখতে থাকো। দেখো আধুনিক পর্যায় সূত্র অনুযায়ী মৌলের ধর্ম তার পারমাণবিক সংখ্যার পর্যায়বৃত্ত ফাংশন, মানে কি বর্তমানে কোনটা 1939 হেনরি মোজলে 1913, ওকে, মৌলের ধর্ম তার পারমাণবিক সংখ্যার পর্যায়ক্রম ফাংশন এর উপর নির্ভর করে। ওকে, তাহলে আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলো কিভাবে সাজানো আছে? পারমাণবিক সংখ্যার উপর সাজানো আছে বা অ্যাটমিক নাম্বারের উপর সাজানো আছে। বোঝা গেল? আমরা প্রথমেই দেখেছিলাম মোট কি 7টা পিরিয়ড আছে আর 18টা গ্রুপ আছে। ওকে, বোঝা গেল? বোঝা গেল? দেখো তাহলে ফার্স্ট পিরিয়ডে কটা মৌল আছে কি দেখলাম আমরা? হাইড্রোজেন আর হিলিয়াম, তাই তো। সেকেন্ড পিরিয়ডে কটা? 8টা আছে। থার্ড পিরিয়ডে কটা? 8টা আছে। ফোর্থ পিরিয়ডে কটা আছে? 18টা। ফিফথ 18, সিক্সথ 32টা, আর হচ্ছে গিয়ে সেভেন্থ 32টা। বোঝা গেল? এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে 2, 8, 8, 18, 18, 32, 32, এটা প্রশ্ন আসে, হট করে বলবে ফোর্থ পিরিয়ডে কটা এলিমেন্ট আছে, তোমাকে কিন্তু বলে দিতে হবে 18টা। বুঝতে পারলে? এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসে। দেখো নেক্সট, দেখো গুরুত্বপূর্ণ গ্রুপ যেটা আমি বলেছিলাম, প্রথম গ্রুপটাকে কি বলা হয়? প্রথম গ্রুপ অ্যালকালি মেটালস, ওকে, ক্ষারীয় ধাতু। 2 নম্বর গ্রুপকে কি বলা হয়? অ্যালকালি আর্থ মেটালস, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ওকে, 17 নম্বর গ্রুপকে কি বলা হয়? হ্যালোজেন, যেখানে কে আছে? কে আছে? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ওকে, আর 18তম গ্রুপ, লাস্ট গ্রুপটাকে কি বলা হচ্ছে? নোবেল গ্যাসেস গ্রুপ বলা হয়। ওকে, যেখানে নোবেল গ্যাস মানে ইনঅ্যাক্টিভ গ্যাস রয়েছে ওখানে। বোঝা গেল? তাহলে নোবেল গ্যাস 18তম গ্রুপটাকে বলা হয়। দেখো নেক্সট, দেখো এখানে সুন্দর করে আবার দেওয়া আছে, যেমন অ্যালকালি মেটালস প্রথম গ্রুপ, প্রথম গ্রুপকে কি বলা হয়? অ্যালকালি মেটালস। কি কি আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম। ওকে, উপর থেকে নিচে, তাই তো। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো সব কিন্তু ধাতু, অ্যালকালি মেটালস ধাতু। ওকে, অ্যালকালি আর্থ মেটাল 2 নম্বর গ্রুপ, তাই তো। 2 নম্বর গ্রুপে কে আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। বোঝা গেল? হ্যালোজেন, হ্যালোজেন মানে 17, কে আছে বললাম? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, অ্যাস্টাটিন। নোবেল গ্যাসে কে আছে? 18তম গ্রুপে নোবেল গ্যাস রয়েছে। তাহলে নোবেল গ্যাসে কে আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন। ঠিক আছে, তাহলে এই গ্রুপগুলো কিন্তু মনে রাখবে, তোমাদের স্পেশাল ইম্পর্টেন্ট। নেক্সট, এখান থেকে পরীক্ষায় প্রচুর এমসিকিউ আসে। নেক্সট কি আছে দেখো, পিরিয়ডিক টেবিলের ব্লক, টোটাল 4টে ব্লক আছে, যেটা আমি প্রথমেই বললাম, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক আর এফ ব্লক। ওকে, এস আর পি মানে এই সাইডের পিরিয়ডিক টেবিলের আর এই সাইডের পিরিয়ডিক টেবিল যেটা বললাম, এগুলো কি হয়? এই পাশে জেনারেলি থাকে এস আর এই পাশে থাকে কি? পি, তাই তো। এই দুটো ব্লককে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলা হয়, কারণ মেনলি তোমার এই টোটাল পিরিয়ডিক টেবিলটাকে রিপ্রেজেন্ট করে এরা। ওকে, বোঝা গেল? মানে ধাতু এই পাশে থাকে, এই পাশে মেনলি অধাতু থাকে, মাঝখানে বিভিন্ন রকমের জিনিস মানে বাকি এলিমেন্ট গুলো থাকে। তাহলে এগুলোকে বলা হয় এস আর পি ব্লককে কি বলা হয়? রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলা হয়। ডি ব্লক ট্রানজিশন এলিমেন্ট, মানে এইটুকু মনে রাখবে, এই সমস্ত মাঝখানে যে এলিমেন্ট গুলো থাকে জেনারেলি মাঝখানে, তাকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট। সেই ট্রানজিশন এলিমেন্টের এই ডি কক্ষটা বা ডি ব্লকটা জেনারেলি ফুলফিল থাকে না। ওকে, মনে রাখবে, ট্রানজিশন এলিমেন্ট তাদেরকে বলা হয় মাঝের এলিমেন্ট গুলোকে। আর ইনার ট্রানজিশন এলিমেন্ট, এই ট্রানজিশন এলিমেন্টের ভেতরেই তোমার এই 6th আর 7th এই যে মানে পর্যায়টা আছে, এই পর্যায়ের মধ্যে লুকিয়ে আছে কিন্তু তোমার এই ইনার ট্রানজিশন এলিমেন্ট। বোঝা গেল? নেক্সট দেখো, দেখো এবার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকেও প্রশ্ন বারবার আসে। কি আসে দেখো, অ্যাটমিক রেডিয়াস বলছে ওপর থেকে, এই যে রেডিয়াস কি? পিরিয়ডের এর বাম দিক থেকে ডান দিকে গেলে, ধরো পিরিয়ড এখানে রয়েছে, বাম থেকে এই পাশে বাম, এই পাশে ডান, বাম থেকে তুমি যদি ডানে যাও তাহলে কি বলছে? অ্যাটমিক রেডিয়াস কি হ্রাস পায়। কেন হ্রাস পায়? কেন হ্রাস পায়? হ্রাস পায় কারণ হচ্ছে গিয়ে তোমার এই পাশে ধরো কোনো একটা এলিমেন্ট আছে, আর এই পাশেও সেই এলিমেন্ট, যেটা একটা এলিমেন্ট আছে ধরো, সেই ক্ষেত্রে তোমার এর ক্ষেত্রে আর এর ক্ষেত্রে তোমার ইলেকট্রন যে তোমার যে বাইরে যে আউটার যে শেলগুলো আছে না, সেই শেলগুলো সেমই থাকে, শেলগুলো সেমই থাকে। তার ফলে কিন্তু
এই সেন্টারে কিন্তু প্রোটনের পরিমাণ বাড়তে থাকে, মানে এই সাইড থেকে এই সাইডে তুমি যাবে, প্রোটনের পরিমাণ আস্তে আস্তে বাড়বে। ওকে, বোঝা গেল? তাহলে যদি বাড়ে, শেল সমান থাকে, তাহলে বাইরের ইলেকট্রনের প্রতি কি মানে কি আকর্ষণ বাড়বে। তাহলে যদি আকর্ষণ টেনে নেয়, তাহলে টেনে নিলে কি হবে, রেডিয়াস ছোট হয়ে যাবে। বোঝা গেল? এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আয়নাইজেশন এনার্জি আস্তে আস্তে বাড়তে থাকে। কেন? আয়ন হওয়ার প্রবণতা আস্তে আস্তে বাড়তে থাকে। বোঝা গেল? মনে থাকবে, আয়ন তৈরি করতে পারবে। যেমন এই পাশ থেকে এই পাশে আয়ন হওয়ার প্রবণতা বাড়ে। ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। কেন বাড়ে? দেখো, এই পাশে আছে সোডিয়াম আর এই পাশে কি থাকে, ক্লোরিন, তাই তো। ইলেকট্রোনেগেটিভিটি মানে ইলেকট্রন নেওয়ার ক্ষমতা। এই পাশ সোডিয়াম কি লাস্টের পক্ষে একটা ইলেকট্রন থাকে, এর 7টা ইলেকট্রন থাকে। বোঝা গেল? তাহলে এ ইলেকট্রন ছেড়ে দেবে, তাহলে এর ইলেকট্রন অ্যাফিনিটির পরিমাণ বেশি, মানে ছেড়ে দিয়ে পজিটিভ হয়ে যাবে। আর এর নেবে যে 7টা আছে, একটা যদি নিয়ে যায় তাহলে 8 হয়ে যাবে, মানে অষ্টক পূর্তি হয়ে যাবে। আর অষ্টক পূর্তি হয়ে গেলে এটা কি একটা স্টেবলে চলে আসবে। তাহলে এ ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে। তাহলে ইলেকট্রন নেওয়ার চেষ্টা করছে মানে ইলেকট্রোনেগেটিভিটি কি বেশি, এই সাইডের গুলো, ডান সাইডের গুলো। বোঝা গেল? আর নন মেটালিক ক্যারেক্টার অবশ্যই বাড়বে। এই পাশে ধাতু, এই পাশে সব থাকে অধাতু। তুমি এদিক থেকে এদিকে যত যাবে তত নন মেটালিক ক্যারেক্টার আস্তে আস্তে বাড়তে থাকবে, মানে অধাতুর পরিমাণ বাড়বে। আর মেটালিক ক্যারেক্টার কি আস্তে আস্তে কমতে থাকবে, এদিক থেকে ওদিক গেলে কমতে থাকবে। বোঝা গেল? নেক্সট দেখো, গ্রুপের ওপর থেকে নিচে গেলে কি হয়? অ্যাটমিক রেডিয়াস কি অবশ্যই কি করবে, অবশ্যই বাড়তে থাকবে। ওপর থেকে নিচে গেলে কেন বাড়তে থাকে? কারণ তার কি বাইরে এটা সেলগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। বোঝা গেল? সেল বাড়তে থাকে। ওকে, বোঝা গেল? আর আয়োনাইজেশন এনার্জি অবশ্যই কমতে থাকবে, কারণ নিচের দিকে তুমি যত যাবে তত আয়োনাইজেশন এনার্জি কমতে থাকবে। কেন? আয়ন হওয়ার প্রবণতা, যেমন সোডিয়ামের আয়ন হওয়ার প্রবণতা সর্বোচ্চ, কারণ সেটা সব থেকে উপরে আছে। ঠিক আছে? লিথিয়াম এগুলো হচ্ছে আয়োনাইজেশন এনার্জি বেশি, যত নিচে যাবে তত কমতে থাকবে। বোঝা গেল? ইলেকট্রোনেগেটিভিটি কমবে, অবশ্যই ইলেকট্রোনেগেটিভিটি কমতে থাকবে, কারণ ওপর থেকে ইলেকট্রোনেগেটিভিটি আস্তে আস্তে কমতে থাকবে। আর মেটালিক ক্যারেক্টার বাড়তে থাকবে, ওপর থেকে নিচের দিকে মেটালিক ক্যারেক্টার কি বাড়তে থাকে। বোঝা গেল? আর নন মেটালিক ক্যারেক্টারও কমতে থাকবে। ঠিক আছে? কমতে থাকবে, নন মেটালিক ক্যারেক্টার কমতে থাকবে। বাড়তে থাকলে সেটা কমতে থাকবে, অপোজিট আছে, এই যে মেটালিক আর নন মেটালিক। বোঝা গেল? নেক্সট দেখো, বিশেষভাবে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। যেমন সবচেয়ে হালকা মৌল তোমাদের জিজ্ঞাসা যদি করে তাহলে হাইড্রোজেন একদম প্রথমে রয়েছে। ঠিক আছে? সবচেয়ে হালকা যদি বলা হয় নোবেল গ্যাস, তাহলে তোমাদের হিলিয়াম মনে রাখতে হবে। 18 নম্বর গ্রুপের একদম মাথায় আছে হিলিয়াম। বোঝা গেল? সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন। ওকে, যেটা তোমাদের কি ওই হ্যালোজেন গ্রুপে পেয়ে যাবে। আর সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? ফ্লোরিন। ওকে, তড়িৎ ঋণাত্মকতা, সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা মানে ফ্লোরিন, এটাকে ইংরেজিতে দিয়ে দিয়েছে, তাহলে ফ্লোরিন হয়ে যাবে উত্তর। আর নোবেল গ্যাসের ভ্যালেন্সি জেনারেলি কি হয়? 0 হয়। ওকে, কারণ এরা ভ্যালেন্সি 0 হয়, কারণ এরা জেনারেলি কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কারণ এদের ভ্যালেন্সিটা 0 হয়। ওকে, কারণ এরা ইলেকট্রন দান প্রদান করে না। ওকে, নেক্সট দেখো, এবার আমরা প্রশ্ন শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, যেই প্রশ্নগুলো আপকামিং এক্সামে ইম্পর্টেন্ট এবং রিসেন্ট আপডেটেড এক্সামে এই প্রশ্নগুলো এসছে। ওকে, তাহলে দেখো, বলছে ডোবেরনায়ার, যাই হোক স্পেলিংটা, বাংলাটা স্পেলিংটা উল্টো আছে, ইংরেজি স্পেলিংটা দেখো। ডোবেরনায়ারের ট্রায়াডস অনুযায়ী ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? 40, এবং বেরিয়াম এবং পারমাণবিক ভর কত? 137। এর মধ্যবর্তী স্থানে অবস্থিত স্ট্রনসিয়ামের আনুমানবিক পারমাণবিক ভর কত? দেখো, আমি কি বলেছিলাম? মাঝখানে, এই যে বলে মধ্যবর্তী স্থানে, তাই তো? তাহলে এই ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? 40। কি বলেছিলাম? প্রথমটা লাস্টেরটা নিতে হয় 137। ওকে, বাই কি করতে হয়? বাই 2 করতে হয়, কারণ কি বলেছিলাম? এ বি সি এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই মাঝখানের পারমাণবিক ভর পাওয়া যায়। ইনি কে বলেছিল? ডোবেরনায়ার বলেছিল। কিন্তু এটা কি অ্যাপ্লিকেবল হয়েছিল? হয়নি, বেশি দিন পর্যন্ত এটা টেকেনি। বোঝা গেল? তাহলে 137 আর 40 যোগ করলে কত হবে? 177। 177/2 177/2 মানে কত? 80
88.5 বোঝা গেল। তাহলে উত্তর হয়ে যাবে বি। বোঝা গেল। এই প্রশ্নগুলো কিন্তু আসবে আরআরবি গ্রুপ ডি রিসেন্ট এক্সামে এসছে এই প্রশ্নটা। বোঝা গেল। এই ডোবেনারের যে সূত্রটা তিনি দিয়েছিলেন কিন্তু কবে, এটা দিয়েছিলেন কিন্তু 1817 সালে। ওকে, কিন্তু পাবলিশড মানে মেনলি প্রকাশিত হয় কবে, 1829 সালে। ওকে, বোঝা গেল। নেক্সট প্রশ্ন দেখো, বলছে নিউল্যান্ডের অক্টেট সূত্র বা নিউল্যান্ডস ল অব অক্টেটস কোন মৌলটি পর্যন্ত সফলভাবে প্রযোজ্য ছিল? মনে রাখবে এটি, এই যে অষ্টক কি বলেছিলাম, 8টি, 8 1 2 3 4 5 6 7 8, মানে এই প্রথম যে এলিমেন্ট আছে 8তম এলিমেন্টের যে ক্যারেক্টার বা এর সাদৃশ্য পাওয়া যেত 8তম এলিমেন্টে, তারপরে আবার 8টা এলিমেন্টের পরে পাওয়া যেত। বোঝা গেল। সেটাকে নিউল্যান্ডস সেটা প্রথম দেখেছিলেন এবং সেটিও একটা নির্দিষ্ট এলিমেন্ট পর্যন্তই যেত, সেটা হলো ক্যালসিয়াম। ক্যালসিয়াম পর্যন্ত, মানে এর পরমাণু সংখ্যা কত, 20। ওকে, এই 20 পর্যন্তই এটা মানে সীমাবদ্ধ ছিল, এর পরে আর মিল ছিল না। তাহলে এটাও কিন্তু বিফল হয়েছিল। তাহলে লাস্ট এলিমেন্ট কোন পর্যন্ত এই নিউল্যান্ডস এর অক্টেটস লটা সফলভাবে প্রযোজ্য ছিল? ক্যালসিয়াম পর্যন্ত। মনে থাকবে, ক্যালসিয়াম পর্যন্ত কিন্তু মানে প্রযোজ্য ছিল। আর নিউল্যান্ডস যখন পর্যায় সারণী আবিষ্কার করেছিল তখন কটা এলিমেন্ট ছিল? টোটাল 56টা এলিমেন্ট ছিল। বোঝা গেল। 56টা এলিমেন্ট ছিল এবং শেষ এলিমেন্টটা কি ছিল? শেষ এলিমেন্টটা ছিল থোরিয়াম। ওকে, কি এলিমেন্ট? থোরিয়াম। বোঝা গেল, থোরিয়াম ছিল। নেক্সট, মেন্ডেলিপের আদি পর্যায় সারণীতে একা অ্যালুমিনিয়াম নামক যে খালি স্থানটি রাখা হয়েছিল পরবর্তীকালে আবিষ্কৃত কোন মৌলটি সেই স্থানটি পূরণ করে? মোস্ট ইম্পর্টেন্ট, বলো। মেন্ডেলিপ তো পুরোপুরি পিরিয়ডিক টেবিল তৈরি করে যেতে পারেননি, কিছু কিছু জায়গা খালি রেখে গেছিলেন, সেগুলোকে তিনি একা অ্যালুমিনিয়াম, একা বোরন, একা সিলিকন এই ধরনের নাম দিয়ে ফাঁকা স্থান রেখে গেছিলেন, যেটা পরবর্তীকালে আবিষ্কার হয়েছে এবং ফাঁকা স্থানে রাখা হয়েছে। সেগুলোই জানতে চেয়েছে যে একা অ্যালুমিনিয়াম যে জায়গাটা রাখা হয়েছে সেটা পরবর্তীকালে সেই ফাঁকা জায়গায় কি রাখা হয়েছিল? বলো, কি রাখা হয়েছিল? গ্যালিয়াম। মনে রাখবে, গ্যালিয়াম। তাহলে একা অ্যালুমিনিয়াম হয়ে গেল গ্যালিয়াম। হ্যাঁ, একা বোরনটা পরবর্তীকালে কি হয়েছিল জানো? স্ক্যান্ডিয়াম। ওকে, এসসি, স্ক্যান্ডিয়াম। ওকে, আরেকটা রাখা হয়েছিল সেটা হচ্ছে একা সিলিকন। ওকে, একা সিলিকন পরবর্তীকালে কি হয়েছিল জানো? জার্মেনিয়াম, জার্মেনিয়াম। ওকে, তাহলে এই তিনটেই কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট, আধুনিক পর্যায় সারণীর মডার্ন পিরিয়ডিক টেবিলের মূল ভিত্তি এবং এটি কার সূত্র বা গবেষণার উপর ভিত্তি করে তৈরি করা হয়? দেখো, আধুনিক পর্যায় সারণী মানে প্রথম আসবে কি? মোজলে। ঠিক আছে, আমরা মোজলে দেখে ফেলেছি। আর এটি কার মূল ভিত্তি কি? পারমাণবিক সংখ্যা। তিনি তো অ্যাটমিক নাম্বারের ওপর তৈরি করেছিলেন, কততে? 1913। ওকে, আর পারমাণবিক ভর আর মেন্ডেলিপের ওপর কবে? 1869। ওকে, এটা কিন্তু পারমাণবিক ভরের ওপর তৈরি করেছিলেন। বোঝা গেল। দেখো, নেক্সট প্রশ্ন দেখো, কোন মৌলের পারমাণবিক ইলেকট্রন বিন্যাস 287 হয় তবে আধুনিক পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কোন পর্যায়ে ও শ্রেণীতে? বলো। দেখো, 287, তাই তো? 287 মানে দেখো কটা? 1 2 3, তাহলে 3 নম্বর পর্যায়ে আসবে। ওকে, তাহলে এই যে 3, এই 3 নম্বর পর্যায় হবে। আর ইলেকট্রন সংখ্যা কত? দেখো, গ্রুপ কত হবে? 2 8 10 আর 7 17, মানে 17 3। ওকে, 3তম গ্রুপ পর্যায় আর 17তম গ্রুপ। এটা কার বলো তো? ক্লোরিন, মানে 17তম গ্রুপে এ আছে। বোঝা গেল, 17তম গ্রুপে আছে ক্লোরিন, একটা হ্যালোজেন মৌল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, আধুনিক পর্যায় সারণী কোন গ্রুপ বা শ্রেণীতে অবস্থিত মৌলগুলোকে হ্যালোজেন বলা হয়? একটু আগেই দেখলাম কি, দেখো এসএসসি সিজিএল 2023 এসছে প্রশ্নটা। তাহলে 17তম গ্রুপকে আমরা কি বলবো? হ্যালোজেন। আমরা আগেও দেখে এসেছি। ওকে, বোঝা গেল। হ্যালোজেন শব্দের অর্থ জানো? এই হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে গিয়ে লবণ উৎপাদক। ওকে,
বা সল্ট ফর্মার। কি বলা হয়? সল্ট ফর্মার, মানে এরা লবণ তৈরি করে। যেমন যেমন NaCl একটা লবণ, তো এ দেখো Cl, বুঝতে পারলে? তাহলে লবণ তৈরি করে বলে তাহলে এদের কি বলা হয়? সল্ট ফর্মার বা লবণ উৎপাদক। কি কি রয়েছে এই হ্যালোজেন মৌলে? মনে রাখতে হবে একদম। কি কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টারটিন, প্রথমেই বলে দিয়েছিলাম। বোঝা গেল? দেখো দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন আসছে যে ফ্লোরিন আর ক্লোরিন কি গ্যাসীয়? ঠিক আছে, ফ্লোরিন আর ক্লোরিন কি গ্যাসীয়, মানে এদের মধ্যেই। ব্রোমিন, ব্রোমিন এই যে ব্রোমিন যেটা রয়েছে বিআর, ব্রোমিন কিন্তু তরল। ওকে, তরল অধাতু। ওকে, আর অ্যাস্টারটিন হচ্ছে গিয়ে কিন্তু আয়োডিন কিন্তু কঠিন। আয়োডিন কি কঠিন। বোঝা গেল? এইভাবে মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, আধুনিক পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত মৌলগুলোর সর্ববহিস্থ কক্ষপথটি সম্পূর্ণ ভর্তি থাকে এবং এদের যোজ্যতা শূন্য হয়? দেখো বলেছিলাম কোনটা? 18তম গ্রুপকে। ওকে, এদের ভ্যালেন্সি শূন্য হয় এবং যোজ্যতা কক্ষ পুরোপুরি ভর্তি থাকে, তাই কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কে কে আছে একদম লাস্ট গ্রুপে? কে কে আছে? হিলিয়াম, দেখবে প্রথম পিরিয়ডিক টেবিলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন ও রেডন। ওকে, বোঝা গেল? শুধু হিলিয়ামের বাইরের কক্ষে কটা থাকে? দুটো। ওকে, দুটো। আর বাইরের সবার আর নিচে যতজন আছে, যেমন তোমার কি নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন ও রেডন, এদের বাইরের কক্ষে কটা আছে? 8টা করে আছে। ওকে, মানে অষ্টক পূর্ণ আছে। ওকে, তাই এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীর পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকারের কি পরিবর্তন ঘটে? দেখো আমরা যেই স্লাইডগুলো আমি করেছিলাম না থিওরিতে, সেই স্লাইডটা মনোযোগ সহকারে পড়ো। দেখো তোমাদের এই 30টা প্রশ্ন একটাও আটকাবে না। বলো কি বলছে? বাম থেকে তুমি যদি ডানে যাও, কি বলেছিলাম? বাম থেকে তুমি যদি ডানে যাও তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? অবশ্যই হ্রাস পাবে। অপশন বি হয়ে যাবে উত্তর। কেন হ্রাস পাবে বলেছিলাম? এর বাইরের কক্ষের পরিমাণ কিন্তু সেম, কিন্তু প্রোটনের পরিমাণ এখানে যা আছে, এখানে প্রোটনের পরিমাণ বেশি। তাহলে প্রোটনের পরিমাণ যদি বেশি হয়, এ বাইরের ইলেকট্রনটাকে নিজের কেন্দ্রের দিকে টানবে, টানার ফলে কি হয়ে যাবে? ব্যাসার্ধ ছোট হয়ে যাবে, মানে হ্রাস পেয়ে যাবে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, পর্যায় সারণীর কোনো একটি নির্দিষ্ট গ্রুপ বা শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে নিচের কোনটি বৈশিষ্ট্যটি অপরিবর্তিত থাকে? দেখো তুমি যদি বলছে কোনো গ্রুপের ওপর থেকে নিচের দিকে নামো, টপ টু বটম, ওপর থেকে নিচের দিকে তুমি যদি নামো, তাহলে নিচের কোনটি তোমার অপরিবর্তিত থাকবে, মানে কোনো চেঞ্জ হবে না? কোনটা বলো? কোনটা হবে না? যোজক ইলেকট্রন সংখ্যা। ওকে, কোনো চেঞ্জ হবে না। এই ওপরের যদি তুমি ধরো লিথিয়াম, লিথিয়ামের লাস্টের কক্ষে কটা ইলেকট্রন? একটা। তার নিচে কি আছে? সোডিয়াম, তাই তো? কটা লাস্টের কক্ষে? সেই একটা। হ্যাঁ, লিথিয়াম, সোডিয়াম। তারপরে কি আছে? পটাশিয়াম। হ্যাঁ, পটাশিয়ামের কটা? লাস্টে সেই একটা। ওকে, তাহলে কি যোজক ইলেকট্রন সংখ্যা নো চেঞ্জ। ধাতব ধর্ম চেঞ্জ হবে, পারমাণবিক আকার চেঞ্জ হবে, কক্ষপথের সংখ্যা কি চেঞ্জ হবে। ওকে, বাড়তে থাকবে। ওপর থেকে নিচে কক্ষপথের সংখ্যা বাড়ে, ধাতব ধর্ম কি বাড়তে থাকে। আর এটা কি পারমাণবিক আকার কি হতে থাকে বলো? পারমাণবিক আকার কি হতে থাকে বলো? উপর থেকে যদি আমরা নিচের দিকে নামি, তাহলে পারমাণবিক সংখ্যা কি হয় বলো? ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। কি হবে? বৃদ্ধি পাবে। বোঝা গেল? ধাতব ধর্ম কি হবে? বৃদ্ধি পাবে। ওকে, কক্ষপথের সংখ্যা কি হবে? কক্ষপথের সংখ্যাও বৃদ্ধি পাবে। নেক্সট, পর্যায় সারণীর একই গ্রুপে ওপর থেকে নিচে নামলে ইলেকট্রনের আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি মান কমলেও ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কেন? দেখো আমাদের নিয়ম অনুসারে কিন্তু ওপর থেকে যদি গ্রুপের ওপর থেকে নিচে নামলে ইলেকট্রন আসক্তির মান কমে, কিন্তু ফ্লোরিন কিন্তু নিচে আছে। ফ্লোরিন কিন্তু ক্লোরিনের কিন্তু কি সরি ফ্লোরিন কিন্তু ক্লোরিনের ওপরে আছে। ওপর থেকে যদি আমরা নিচে নামি, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি মান কমে, কিন্তু ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কেন? ইলেকট্রন আসক্তি বেশি কেন? কেন? কারণ এর কেন বলো? এটা দেখো, অপশন বি হয়ে যাবে উত্তর। ফ্লোরিনের ছোট আকারের কারণে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বেশি হয়। বোঝা গেল? তাই বিকর্ষণ বেশি হয় বলে এটার ক্ষেত্রে শুধু ব্যতিক্রম রয়েছে। এই প্রশ্নটা কিন্তু 2024 CGL এ এসেছিল, আর RRB NTPC তেও এসছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো,
দেখো, আধুনিক পর্যায় সারণীতে ধাতু ও অধাতুগুলোকে পৃথককারী আঁকাবাঁকা রেখা অবস্থিত মৌলগুলোকে, যেমন বোরন, সিলিকন, এগুলোকে কি বলা হয় বলো? এটাই জানতে চেয়েছে। ধাতু আর অধাতুকে আলাদা করে রেখেছে। হ্যাঁ, কি বলা হয় এগুলোকে? ধাতু কল্প বা মেটালয়েড। দেখো, এটা এক্সাম্পল দিয়ে বলবে যে বোরন, এই যে সিলিকন, এগুলো কিন্তু সব মেটালয়েড। ওকে, ধাতু কল্প। বোঝা গেল? বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেরুলিয়াম, ঠিক আছে, এগুলো সবই কি তোমাদের ধাতু কল্প বা মেটালয়েড। বোঝা গেল? আর এখানে আরেকটা প্রশ্ন আসে, সিলিকন, যেটা এইখানে আছে, তো সিলিকন, সিলিকন কিন্তু কি অর্ধ পরিবাহী। ওকে, সেমিকন্ডাক্টর হিসাবে কাজ করে। নেক্সট প্রশ্ন দেখো, আধুনিক পর্যায় সারণী কোন পর্যায় বা পিরিয়ডে সবচেয়ে কম সংখ্যক মৌল বর্তমানে কটি আছে? দেখো, পর্যায় মানেই প্রথমে আমাদের কি একদম উপরেরটাই হবে হাইড্রোজেন, আর এই পাশে কি আছে? হিলিয়াম। তাহলে প্রথম পর্যায়ে আছে কটা? দুটো। এই পাশে আছে হাইড্রোজেন, এই পাশে আছে হিলিয়াম। তাহলে প্রথম পর্যায়ে দুটি মৌল। বোঝা গেল? এনটিপিসি 2025-এ আসা কোশ্চেন। বোঝা গেল? তাহলে প্রথম সব থেকে ছোট, এটা বলে দিছিলাম, প্রথমটাতে দুটো, দ্বিতীয়টাতে কটা থাকে? দ্বিতীয় আর তৃতীয়তে 8 থাকে, তাই তো? তারপরে চতুর্থ আর পঞ্চমে কত থাকে? 18 থাকে। তারপরে 32 থাকে। ওকে, তাহলে সব থেকে ছোট প্রথমটা 2 থাকে। ওকে, হাইড্রোজেন আর হিলিয়াম। নেক্সট প্রশ্ন দেখো, আধুনিক পর্যায় সারণীর গ্রুপ 1-এ অবস্থিত মৌলগুলোকে হাইড্রোজেন বাদ দিয়ে কি নামে ডাকা হয়? হাইড্রোজেনের কোনো সিস্টেম নেই, কারণ সে লাস্টে হাইড্রোজেন একই থাকে। তাহলে হাইড্রোজেন বাদ দিয়ে বাকিগুলোকে কি বলা হয়? কি বলা হয়? ক্ষার ধাতু। ওকে, ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল। প্রথম গ্রুপটাকে কোনগুলো রয়েছে? হিলিয়াম, সরি হিলিয়াম তো তোমার আর ইয়েতে চলে যাচ্ছে, 18 নম্বর গ্রুপে চলে যাচ্ছে। কি কি থাকছে এখানে? প্রথম হাইড্রোজেন বাদ। ওকে, তারপরটা কি আছে? লিথিয়াম। ওকে, লিথিয়াম, তারপরে কি আছে? সোডিয়াম, তারপরে কি আছে? পটাশিয়াম। ওকে, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। ওকে, তারপরে ফ্রান্সিয়াম। মনে থাকবে, এই টোটাল 7খানা গ্রুপের মধ্যে এই 6টাকে বলা হয় কি? ক্ষারীয় ক্ষার ধাতু। বোঝা গেল? প্রথম এটা গ্রুপ। নেক্সট প্রশ্ন দেখো, আধুনিক পর্যায় সারণী গ্রুপ 2-এ অবস্থিত মৌলগুলোকে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামকে কি বলা হয়? দেখলাম আমরা কি ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা অ্যালকালি আর্থ মেটালস, তাই তো? অ্যালকালি আর্থ মেটালস বলা হয়। কি আছে ওখানে গ্রুপ বরাবর? কি আছে? বেরিলিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে কি আছে? ক্যালসিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, তারপরে বেরিয়াম আর রেডিয়াম। ওকে, এগুলো মনে রাখবে, এগুলো কি গ্রুপ 2 এর সব এলিমেন্ট। ওকে, এদের যোজ্যতা বা বাইরে যে ইলেকট্রন থাকে সেটা কি থাকে? বাইরের কক্ষে 2 ইলেকট্রন থাকে, আর প্রথমটাতে 1 থাকে। ওকে, বোঝা গেল? বোঝা গেল? আর এই গ্রুপের সব থেকে যে রেডিয়াম আছে, যে রেডিয়াম, এই যে রেডিয়াম সব থেকে কি অত্যন্ত তেজস্ক্রিয় পদার্থ বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। মনে থাকবে। নেক্সট প্রশ্ন দেখো, পর্যায় সারণীর পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার কি পরিবর্তন ঘটে? দেখো, এটা আপডেটেড এক্সাম 2026-এ এসছে কোশ্চেনটা। দেখো, বাম থেকে যদি আমরা ডানে যাই, তাহলে আমরা কি পাবো? ইলেকট্রোনেগেটিভিটির পরিমাণ কি বাড়ে। যেমন দেখো, এখানে সোডিয়াম ছিল, এখানে ক্লোরিন ছিল, এ ছাড়ার প্রবণতা বেশি। একটা ছেড়ে দিলেই সে স্টেবল হয়ে যাবে, আর এই একটা নিলে স্টেবল হয়ে যাবে। কারণ কি, এখন আছে কটা? তার বাইরের কক্ষে ইলেকট্রন 7টা, একটা যদি নিয়ে নেয় তাহলে 8টা হয়ে যাবে, তাহলে সে স্টেবল হয়ে যাবে। ইলেকট্রন যদি নিয়ে নেয় তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যায়। তাহলে মাইনাস, যেহেতু সেই ইলেকট্রোনেগেটিভিটির পরিমাণ কি বৃদ্ধি পেতে থাকে, যদি বাম থেকে তুমি ডানে যাও তাহলে কি হয়ে যাবে? বৃদ্ধি পায়। বোঝা গেল? বৃদ্ধি পায়। নেক্সট প্রশ্ন, সমগ্র পর্যায় সারণীর মধ্যে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল বা মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কোনটি? এটাই জানতে চেয়েছে। মোস্ট ইলেকট্রোনেগেটিভ কি বলেছিলাম? সব থেকে ফ্লোরিন। এটাও আমি পড়িয়েছিলাম, ফ্লোরিন। ওকে, অ্যাটমিক নাম্বার কত? 9। বোঝা গেল? অ্যাটমিক নাম্বার 9, সব থেকে ফ্লোরিন, কারণ সব থেকে উপরে রয়েছে ফ্লোরিন, তারপরে কি আছে? ক্লোরিন, তারপরে কি আছে? ব্রোমিন। ওকে, এইভাবে কিন্তু আমাদের 17 নম্বর গ্রুপ কিন্তু আছে, যেগুলোকে কি বলা হয়? হ্যালোজেন মৌল বলা হয়। নেক্সট দেখো, আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ
3 থেকে 12 পর্যন্ত অবস্থিত মৌলগুলোকে কি বলা হয়? দেখো আমি কি বলেছিলাম, প্রথম গ্রুপটাকে কি বলা হয়? আর প্রথম গ্রুপটাকে কি বলা হয়? ক্ষার ধাতু। দ্বিতীয়টাকে কি বলা হয়? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আর এই 3 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত যে গ্রুপটা রয়েছে ডি ব্লকের অন্তর্গত, সেগুলোকে কি বলা হয়? প্রশ্ন এটাই জানতে চেয়েছে, বলো কি বলা হয়? বলে দিয়েছিলাম কি বলা হয়? ট্রানজিশন এলিমেন্ট। কি বলা হয়? ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌল। ওকে, ট্রানজিশন এলিমেন্ট বলা হয়। এদের ডি অরবিটালটা কিন্তু পুরোপুরি ভর্তি থাকে না, এটাও মনে রাখবে। ক্ষার ধাতু 1 নম্বর, নিষ্ক্রিয় গ্যাস 18 নম্বর, আর সন্ধিগত মৌল হয়ে যাচ্ছে 3 থেকে 12 গ্রুপ। ওকে, বোঝা গেল? এদের কিন্তু ট্রানজিশন এলিমেন্ট মানে এদের যোজ্যতা কিন্তু পরিবর্তন হতে পারে। ওকে, নেক্সট দেখো, এসএসসি সিজিএল 2024-এ আসা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন এগুলো। প্রতিটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়ে যাও। দেখো তোমাদের এই প্রশ্নের মধ্যে পরীক্ষায় এক্সামে আসার একটা প্রবল চান্স আছে। পর্যায় সারণীর কোন মৌলটির ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন এফিনিটি সমগ্র পর্যায় সারণীতে সবচেয়ে বেশি? ইলেকট্রন নেগেটিভিটি কার বেশি? সব থেকে ফ্লোরিন, তাই তো? পরমাণু নাম্বার কত? 9। আর এখানে বলেছে ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি, এটাই জানতে চেয়েছে। কার ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে বেশি? ক্লোরিন। কার? ক্লোরিন। 17 এর কি অ্যাটমিক নাম্বার। এগুলো সব কি? হ্যালোজেন মৌল। বোঝা গেল? হ্যালোজেন মৌল। নেক্সট, ল্যান্থানাইটস ও অ্যাক্টিনাইট শ্রেণীর মৌলগুলোকে আধুনিক পর্যায় সারণীর মূল কাঠামোর নিচে আলাদাভাবে রাখা হয়েছে, এদের কি বলা হয়? দেখো আমরা পড়েছিলাম ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইটসকে কি বলা হয়? অভ্যন্তরীণ সন্ধিগত মৌল বা ইনার ট্রানজিশন এলিমেন্ট। কেন? কারণ ওগুলো ট্রানজিশন এলিমেন্টের ভেতরেই লুকিয়ে থাকে। ডি যে ব্লকগুলো রয়েছে তার ভেতরেই এই এফ ব্লকের মৌলগুলো রয়েছে। এফ ব্লক কাদের কাদের রয়েছে? এই ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস এর মধ্যে রয়েছে। তাহলে তাদেরকে কি বলা হয়? অভ্যন্তরীণ সন্ধিগত মৌল বা ইনার ট্রানজিশন এলিমেন্ট। ক্ষার ধাতু 1 নম্বর গ্রুপকে বলা হয়। সন্ধিগত কত? 3 থেকে 12 গ্রুপকে বলা হয়। ওকে, বোঝা গেল? নেক্সট, পর্যায় সারণীর কোন পর্যায় বরাবর বাম থেকে কোনো পর্যায় সারণীর কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলসমূহের ধাতব ধর্মের কি পরিবর্তন ঘটে? দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে এইভাবে তুলে দিয়ে, তাহলে থিওরি না বুঝতে পারলে এই কোশ্চেনগুলো তোমরা উত্তর দিতে পারবে না। ঠিক আছে, তাহলে বলো বাম থেকে তুমি যদি ডানে যাও তাহলে কি মেটালিক ক্যারেক্টার কি হয়? বলো, দেখেই বুঝতে পারবে। বলো কি হয় মেটালিক ক্যারেক্টার? ও, এটা হয়ে গেল। হ্যাঁ, তারপরে দেখো, হুম, দেখো বলো, পর্যায় সারণীর কোনো পর্যায় বরাবর দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কি হয়? বলো, এই পাশে কি ছিল? এই পাশে সব আছে ধাতু, সোডিয়াম, আর এই পাশে কি আছে? ক্লোরিন, সব গ্যাস জাতীয় জিনিস। ঠিক আছে, গ্যাস। তাহলে এই পাশ থেকে ধাতু রয়েছে, এই পাশে রয়েছে সব অধাতু। তাহলে কি হবে? ধাতব ধর্ম আস্তে আস্তে কি পাবে? হ্রাস পাবে। ওকে, ধাতব ধর্ম হ্রাস পাবে। অপশন বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? অপশন বি হয়ে যাবে উত্তর। দেখো নেক্সট প্রশ্ন কি আছে, বলছে আধুনিক পর্যায় সারণীতে ল্যান্থানাইট শ্রেণীর মৌলগুলির পারমাণবিক সংখ্যা কত থেকে কত পর্যন্ত হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সিজিএল 2023-এ এসছে। বলো কত হয়? কত হয়? এটা হয় কতগুলো মৌলগুলোর পারমাণবিক সংখ্যা কত? জেনারেলি তোমার 58 থেকে 71 হয়। ওকে, 58 থেকে 71 হয়। বোঝা গেল? নেক্সট, আধুনিক পর্যায় সারণীর কোন গ্রুপ বা শ্রেণীর মৌলগুলোকে চ্যালকোজেন, এটা ক্যালকোজেন না, এটা চ্যালকোজেন বা আকরিক উৎপাদনকারী মৌল বলা হয়? চ্যালকোজেন কি বলেছিলাম? চ্যালকোজেন বলে দিয়েছিলাম। চ্যালকোজেন হচ্ছে কি অক্সিজেন গ্রুপ বা 16তম গ্রুপটাকে বলা হয় চ্যালকোজেন গ্রুপ। ওকে, নেক্সট, 17তম গ্রুপকে কি বলা হয়? হ্যালোজেন গ্রুপ। 18তম গ্রুপকে কি বলা হয়? নোবেল গ্যাস গ্রুপ। ওকে, নেক্সট, মেন্ডেলিফের পর্যায় সারণী প্রকাশের সময় মোট কতগুলো মৌল আবিষ্কৃত হয়েছিল বা জানা গিয়েছিল? বলো, মেন্ডেলিফ যখন আবিষ্কার করেছে তখন কটা? 63টা এলিমেন্ট আবিষ্কার হয়েছিল। কটা? 63টা। 56টা কার? নিউল্যান্ডসের অক্টেটস ল।
এই নিউ, এটা হচ্ছে কি নিউল্যান্ড, ওকে, এটা হচ্ছে নিউল্যান্ড। নিউল্যান্ড লাস্ট কটা ছিল? 56টা। লাস্ট এলিমেন্ট কি ছিল? থোরিয়াম, ওকে। আর 63টা কার ক্ষেত্রে? মেন্ডেলিফ, বোঝা গেল? মেন্ডেলিফ। আর 118 বর্তমানে কটা এলিমেন্ট আছে? 118টা। কার দেওয়া এটা? এটা হচ্ছে গিয়ে মোজলের দেওয়া। কবে, কততে হয়েছিল? 1939, ওকে। এটা কি অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, ওকে। নেক্সট দেখো, নিউল্যান্ডের অষ্টক সূত্রটি যখন প্রকাশিত হয় তখন পর্যায় সারণীতে মোট কতগুলো মৌল বর্তমান ছিল? একটু আগেই দেখলাম কটা? 56টা, ওকে। লাস্ট এলিমেন্ট কি ছিল? থোরিয়াম, বোঝা গেল? লাস্ট এলিমেন্ট কি ছিল? থোরিয়াম। নেক্সট, আধুনিক পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসগুলোর মধ্যে কার আয়নীকরণ বিভব বা আয়োনাইজেশন এনার্জি আয়োনাইজেশন এনার্জি সবচেয়ে বেশি? ওকে, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা সিজিএল এসছে। তাহলে নোবেল গ্যাসের মধ্যে কার আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ বিভব এনার্জি বা শক্তি বেশি? কার সব থেকে বেশি? কার? হিলিয়াম। কোথায় আছে বলতো? একদম উপরে আছে, তার জন্যই বেশি, ওকে, বোঝা গেল? নেক্সট, আধুনিক পর্যায় সারণী গ্রুপ 11 অবস্থিত মৌলগুলোকে যেমন কি তামা, রূপো, সোনা, এই ঐতিহ্যগতভাবে কি নামে ডাকা হয়? বলো, কি নামে ডাকা হয়? এদেরকে বলা হয় মুদ্রা ধাতু। কারণ কি? এগুলো দিয়ে সব মুদ্রা তৈরি করা হয়। কত নম্বর গ্রুপ মনে রাখবে কিন্তু? কত নম্বর গ্রুপ? এটা হচ্ছে 11 নম্বর গ্রুপ। কত নম্বর গ্রুপ? 11 নম্বর গ্রুপ, ওকে, বোঝা গেল? তাহলে সেগুলোকে কি বলা হয়? মুদ্রা ধাতু। আর হ্যালোজেন মৌল কোনগুলোকে বলা হয়? 17তম গ্রুপকে, ওকে। আর ক্ষার ধাতু 1 নম্বর গ্রুপকে বলা হয়। 2 নম্বর গ্রুপকে কি বলা হয়? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 18 নম্বর গ্রুপকে কি বলা হয়? নোবেল গ্যাস বা নোবেল গ্যাসের গ্রুপ বলা হয় 18তম গ্রুপকে। যাদের ভ্যালেন্স ইলেকট্রন জেনারেলি 0 হয়, এরা ইনঅ্যাক্টিভ হয়, মানে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ওকে। নেক্সট প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে মোট কতগুলো পর্যায় এবং কতগুলো শ্রেণী বা গ্রুপ আছে? দেখো, আপডেটেড এক্সাম, যেটা কিছুদিন আগেই এক্সাম হলো, সেই প্রশ্ন এসছে। বলো, কটা থাকে? 7টা পর্যায় ও 18টি গ্রুপ, তাই তো? 7টি পর্যায় ও 18টি গ্রুপ থাকে, দেখলাম একটু আগেই। নেক্সট, পর্যায় সারণীর কোনো একটি গ্রুপের উপর থেকে নিচে নামলে আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ বিভবের কি পরিবর্তন ঘটে? বলো, এনটিপিসিতে আসা কোশ্চেন। ওপর থেকে যদি আমরা নিচে নামি তাহলে আমাদের আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ বিভবের কি পরিবর্তন ঘটবে? বলো, কি ঘটবে? হ্রাস পাবে। সব পড়া আছে, শুধু স্লাইডটা কমপ্লিট করে এসো, ওকে। নেক্সট প্রশ্ন দেখো, লোহা, কোবাল্ট এবং নিকেল এই মৌলগুলোকে মেন্ডেলিভ তার পর্যায় সারণীর কোন গ্রুপে একসাথে স্থান দিয়েছে? এই তিনটেকে নিয়ে না উনি অনেক রিসার্চ করেছিল, তাই এই প্রশ্নটা এসছে। হট করে তোমাদের মনে হতে পারে যে এই তিনটে কেন এলিমেন্ট দিয়েছে? এই তিনটে এলিমেন্ট দিয়েছে কারণ এই তিনটে এলিমেন্টকে তিনি প্রথমে বসানোর জায়গাই পাচ্ছিলেন না, ওকে। মেন্ডেলিভ তার বসানোর জায়গাই পাচ্ছিল না। তিনি কটা আবিষ্কার করেছিলেন? 63টা, ওকে। কিন্তু তিনি মানে এই তিনটে, যে লোহা, কোবাল্ট আর নিকেলকে বসানোর ঠিক মতো জায়গা খুঁজে পাচ্ছিলেন না। তারপর একটা নির্দিষ্ট জায়গায় রেখেছে, সেটা কোন গ্রুপে রেখেছে এটাই জানতে চেয়েছে, তার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে। এনটিপিসি তে আসা কোশ্চেন। বলো, কোন গ্রুপে? গ্রুপ 18, ওকে। গ্রুপ 8, 18 না 8, গ্রুপ 8-এ রেখেছে, ওকে। নেক্সট প্রশ্ন দেখো, পর্যায় সারণী গ্রুপ 15-এ অবস্থিত মৌলগুলোকে যেমন কি আছে ওখানে? 15তম নাইট্রোজেন, ফসফরাস, ওকে। নাইট্রোজেন, ফসফরাস, ওকে। এইগুলোকে কি নামে ডাকা হয় জেনারেলি? 15তম গ্রুপটাকে কি নামে ডাকা হয় এটাই জানতে চেয়েছে। 16তম গ্রুপটাকে কি নামে ডাকা হয়? চ্যালকোজেন। 17তম গ্রুপটাকে কি নামে ডাকা হয়? কি নামে? হ্যালোজেন। 18তমটাকে কি নামে ডাকা হয়? নোবেল। ঠিক আছে। 1 নম্বর গ্রুপটাকে কি নামে ডাকা হয়? কি ডাকা হয়? তোমার ক্ষার ধাতু। 2টাকে কি ডাকা হয়? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। সেই রকমই 15তম গ্রুপটাকে কি ডাকা হয় সেটাই জানতে চেয়েছে। যেখানে কি আছে? নাইট্রোজেন, ফসফরাস, এগুলোকে কি বলা হয়? নিকোজেন বা নিকটোজেন, ওকে। নিকোজেন বা নিকটোজেন বলা হয়, ওকে। বোঝা গেল? দেখো, এখানে আমাদের পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা শেষ হলো। তার সঙ্গে 30টা মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো খুব আপডেটেড এক্সামে এসছে
সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। সেশনটা অবশ্যই মনোযোগ দিয়ে ভালো করে করো, স্লাইডগুলো করো মনোযোগ দিয়ে, এবং তার সঙ্গে এই 30খানা এমসিকিউ প্র্যাকটিস করো। সেশনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। লাইক করো সেশনটি, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের একাডেমিক পাঠশালা 360 চ্যানেলের পাশে থেকো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।